আর্জেন্টিনার সমর্থকদের গ্রুপে বা পেজে যে কোনো জায়গায় আপনি যদি ঘোরাঘুরি করেন, সেটা বাংলাদেশের হোক বা দেশের বাইরের হোক, তাহলে একটা কমন সিনারিও আপনি দেখবেন যে এরা 2030 সালে চলে গেছে। এরা সবাই সাজানোর চেষ্টা করতেছে 2030 সালে টিমটা কেমন হবে, মাঝে 2028 কোপা কেমন যেন বাদ, 2030 সালে কে কে থাকবে, মানে মেসিহাটা কে হবে, ওই অ্যাটাকিং মিডফিল্ডে সম্রাটটা কে হবে, ওটা সবাই বুঝতে চায়। এই আশেপাশে যারা আছে নিকোপাস, মাস্তান্তনো, এচেবেরি, এদের ভেতর থেকে কেউ হবে, নাকি সারপ্রাইজিং কেউ উঠে আসবে এসে যে দায়িত্ব নেবে, নাকি লিওনেল মেসি থেকে যাবে। তো আমরা তো এখনো কোনো জাজমেন্ট দেওয়ার জায়গায় যাই নাই, এখনই কিভাবে সম্ভব এটা বলা। কিন্তু আমি একটা ছেলের কথা বলি আপনাকে, যে ছেলেটাকে নিয়ে আপনি কল্পনা করতে পারেন। ছেলেটা আর্জেন্টিনা জুনিয়র্সে খেলে। এই ছেলেটারও খুলির সঙ্গে লাগানো ঈষৎ কোকড়া কোকড়া চুল, ঘন ভ্রু, চোখ দুটো খুব গভীর, এবং ওই 5.5 ফুট উচ্চতা। এই ছেলেটাও বুটের লেস ঠিকমতো বাঁধে না। এই ছেলেটাও ওই মাটির সঙ্গে মিশে মাথা নিচু করে বাম পায়ে ড্রিবল করতে করতে আগায়। হঠাৎ করে একটা বিস্ফোরক শট করে যেটা জালে জড়ায় যায়, কিংবা একটা অসাধারণ পাস দেয় যেটা অবশ্যই গোল করা উচিত তার সতীর্থদের। কি মনে হচ্ছে না ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা? না, ডিয়েগো ফিরবে না। ডিয়েগো ফিরবে না। হয়তো মেসি আসবে, আরেকজন ডিয়েগো আসবে, কিন্তু হুবহু তো আর সে ফেরে না। যে ছেলেটার কথা বলতেছি, তার সঙ্গে ডিয়েগোর অ্যাট্রিবিউট মিলাইলে সেটা জোর করা হবে, ছেলেটার প্রতি অবিচার করা হবে। তবে এটা ঠিক যে ছেলেটা ডিয়েগোর রক্ত বহন করে। ছেলেটা সম্পর্কে ডিয়েগোর নাতি, ডিয়েগো ম্যারাডোনার নাতি, হার্নান লোপেস মুনোজ। হার্নান লোপেস বা এরনান লোপেস, ডিয়েগো বলতেন এরনান লোপেস। এরনান লোপেস এখন জাতীয় দলে আসার জন্য নক নক করতেছে। বয়সটা একটু বেশি হয়ে গেছে। যে রকম বয়সে আমরা অলরেডি দেখি দুনিয়া কাঁপানো শুরু হয়, সেই বয়সে সে পৌঁছে গেছে, 25 বছর বয়স। তারপরেও এই এমএলএস থেকে মাত্রই ফিরলো আবার আর্জেন্টিনায়, আর্জেন্টিনা জুনিয়র্সে আবার খেলতেছে। এই সিজনে দারুণ সময় কাটাচ্ছে। সেই সময়টায় অনেকেই মনে করতেছেন স্কালোনি তাকে অনেক দিন ধরে চোখে রাখছে। অনেকেই মনে করতেছেন তার পক্ষে সম্ভব গ্রাউন্ডটা ব্রেক করা। এটা ঠিক যে পৃথিবীর অন্য যে কোনো দেশ হইলে তার জাতীয় দলে চান্স পাওয়াটা সহজ হতো, কিন্তু দেশটা আর্জেন্টিনা, এখানে এখানে অ্যাটাকিং মিডফিল্ডে কম্পিটিশন সবসময় চরমে থাকে, এখনো তাই আছে। ফলে তাকে অলৌকিক একটা ফাইট ব্যাক করতে হবে, করে স্কালোনিকে সন্তুষ্ট করে যদি দলে ঢোকা সম্ভব হয়। যদি দলে ঢোকে সেটা সারা পৃথিবীর নস্টালজিয়ারে রীতিমতো কাঁপায় দিয়ে যাবে। কারণ এই ছেলেটা ওই যেটা বললাম ডিয়েগোর রক্ত বহন করতেছে, ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার বড় বোনের সরাসরি নাতি। এবং বলা চলে এখনো পর্যন্ত ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার রক্ত যেসব ফুটবলার বহন করে, তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্বপ্ন দেখতে পারা একমাত্র ছেলেই হার্নান। আমরা আজকে হার্নানকে নিয়ে গল্প করব। সে কিভাবে তার দাদু ম্যারাডোনার কাছ থেকে শিক্ষা পাইছে, কতটা সময় পাইছে, এবং তার বাবার গল্প করব, অতি নাটকীয় একটা সম্পর্কের গল্প করব, এবং হার্নান মুনোজ কতটুকু দৃষ্টি আকর্ষণ করতে পারতেছে সেই জিনিসটা একটু গল্প করব। গত কয়েক বছর এরকম ধরে শব্দ করতে বয়সও পারমিট করে না, শরীরও পারমিট করে না, তাই ইউরোপিয়ান লিগের খেলা দেখা অনেক কমায় দিচ্ছে। ইউরোপিয়ান লিগের খেলা ওই লা লিগার কিছু খেলা মাঝে মাঝে সন্ধ্যার দিকে বা অল্প রাতে পড়ে সেগুলো দেখি। এছাড়া ইউরোপের খেলা খুব একটা দেখা হয় না। কিন্তু বিকল্প হিসাবে একটা জিনিস আমার জীবনে যোগ হয়েছে, সেটা হচ্ছে যেহেতু ভোরবেলায় উঠতে পারি, আমি আর্জেন্টাইন লিগ, ব্রাজিলিয়ান লিগ এবং এমএলএস এগুলোর খোঁজ খবর খুব রাখা শুরু করছি। মাঝে মাঝে দু একটা ম্যাচও দেখি। আজকে সকালে উঠেই যেমন আর্জেন্টিনোসের ম্যাচ দেখতেছিলাম। যদিও সরাসরি ম্যাচ দেখার জন্য এএফ এর যে ওদের অ্যাপ, ওটা সাবস্ক্রিপশন নেওয়া হয় নাই, ওটা সাবস্ক্রিপশন নিতে হবে। ফলে খুব ভালো ফুটেজদের, খুব ভালো ক্যামেরা ওয়ার্কের ইয়ে এখনো লাইভ দেখতে পারতেছি না। দেখবো 2-4 দিনের মধ্যে, আশা করি একটা সাবস্ক্রিপশন নিয়ে ফেলবো, এএফ এর সাবস্ক্রিপশন। আজকে সকালে আর্জেন্টিনোজের খেলা ছিল। আর্জেন্টিনোস 3 গোলে জিতছে। তার মধ্যে বদলি হিসাবে নেমে হার্নান লোপেস একটা গোল করছে, একটা অ্যাসিস্টও করছে। এই সিজনে, সিজন তো এখনো মেলা গভীরে যায় নাই, এই সিজনে ওর অলরেডি 3টা গোল হলো, 3টা অ্যাসিস্ট হলো। সবচেয়ে বড় কথা, এই সিজনে সবচেয়ে বেশি কি পাস তার,
এই সিজনে সবচেয়ে বেশি লাইন ব্রেকিং পাস তার। এই সিজনে সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা খেলোয়াড়দের মধ্যে সে একজন। মানে একটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সে খুবই ভালো একটা অবস্থায় আছে। তখন ওই হার্নানকে দেখতে, দেখতে হার্নানের কথা জানতাম। আগে থেকে জানতাম যে ম্যারাডোনার নাতি। হার্নানকে দেখতে, দেখতে হঠাৎ করে মনে হচ্ছে যে এই ছেলেটার কি অবস্থা? একটু নিউজ ঘোটাঘুটি করি। তো দেখলাম আর্জেন্টিনার মিডিয়ায় একটা জিনিস খুব উচ্চারিত হচ্ছে যে এবার সে যখন আবার আর্জেন্টিনা জুনিয়র্সে ফিরছে, তাকে স্কালোনি খুব চোখে রাখতেছে। তাকে তো এখন ইউরোপের কয়েকটা দল, তুরিনো, তারপরে কয়েকটা দল, মাঝারি সারির কয়েকটা দল চোখে রাখতেছে। সে হয়তো আগামী সিজনে আবার ইউরোপে খেলবে। ও এই অবস্থায় স্কালোনিও নাকি তাকে খুব চোখে রাখতেছে যে এই ছেলেটাকে লাগলেও লাগতে পারে। যদিও ওই যে বললাম যে খুবই খুবই কঠিন সেটা, কারণ ওই পজিশনটা খেলার জন্য এক ঝাঁক তরুণ প্রতিভা এবং বিস্ময় বালক স্কালোনির হাতে ওয়েট করতেছে। এচেবেরি, মাস্তান্তুন্য, আলমাদা আছে, ও নিকো পাজ আছে। নিকো পাজই সম্ভবত ওই রোলের সবচেয়ে বড় ক্যান্ডিডেট হবে আগামী দিনে। ফলে এই জায়গাটায় ঢোকা, এটা পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে কঠিন। পৃথিবীর যে কোনো দলে ওই জায়গায় যে স্কিল নিয়ে আপনি ঢুকতে পারবেন না, আর্জেন্টিনায় পারবেন না। তারপরে ওই ছেলেটার জন্য এটা একটা আশার খবর। আমাদের জন্য, সারা পৃথিবীর যারা ডিয়েগো ভক্ত, তাদের জন্য এটা বিরাট একটা খবর যে আমরা যদি কোনো কারণে সে একটা ম্যাচও খেলে ফেলে, একবারের জন্য তাকে এই জার্সিটা পরে আমরা মাঠে দেখতে পাই, তাহলে এটা একটা বিরাট চোখের চোখটা ধন্য হবে। কারণ আমরা ম্যারাডোনার নাতিকে দেখতে পাবো। ম্যারাডোনার কেমন নাতি সেটা বুঝতে গেলে একটু ম্যারাডোনার পরিবারটা বুঝতে হবে। ম্যারাডোনার বড় বোন হচ্ছে আনা মারিয়া। সে আনা মারিয়ার ছেলে হচ্ছে দানিয়েল লোপেস। দানিয়েল লোপেজ ম্যারাডোনা, তার ছেলে হচ্ছে হার্নান লোপেস। এখন এই সম্পর্কটা আপনার হয়তো সাধারণ বাস্তবতায় একটু মনে হবে দূরের সম্পর্ক বা বড় বোনের নাতি, কয়জনে খবর রাখে। কিন্তু আপনাকে বুঝতে হবে এটা ভিলা ফিওরির তার বড় বোন। এটা ইউরোপের কোনো ঝা চকচকে সিটির বড় বোন না। এখানে ভিয়েল্লা ফিওরি তার বড় বোন মানে আমাদের ধরেন গ্রামের একটা বা আমাদের শহরের স্লামগুলোর বস্তিগুলোর যে ওই ঘনবসতিপূর্ণ পরিবারগুলো, ওখানকার রিলেশনটা যেরকম আঁটো, এখানকার রিলেশনটা ওরকম আঁটো ছিল। ভিলা ফিওরি তার ওই ঘিঞ্জি বস্তিতে 4টা বোনের পরে ম্যারাডোনা পঞ্চম সন্তান হিসাবে জন্মেছিলেন। পরে আরো দুটো ভাই তার হয়েছে, কিন্তু উনি ছিলেন পরিবারের প্রথম ছেলে। 4টা বোন, তারপরে ছেলে। আপনি যদি গ্রাম্য পরিবারগুলো দেখে থাকেন, অভাবী পরিবার, তারপরেও গ্রাম্য পরিবারগুলো দেখে থাকেন, তাহলে বুঝবেন যে 4টা বোনের পরে এরকম একটা ছেলে জন্মালে ওই পরিবারের ছেলেটার অবস্থানটা কি থাকে, বিশেষত বোনগুলোর কাছে এই ভাইটার অবস্থান কি থাকে। আনা মারিয়া আর ম্যারাডোনার বয়সের পার্থক্য প্রায় 15-16 বছর। মানে ম্যারাডোনা যখন জন্মালেন, দিয়েগো ম্যারাডোনা, তখন একে তো পরিবারের প্রথম ছেলে, বোনদের জন্য বিরাট একটা প্রাপ্তি, একটা ভাই পাইছে তারা। আর আনা মারিয়ার কাছে সে প্রায় সন্তানের মতো। 15-16 বছর বয়সে একটা মেয়ে, মা যতটা তাকে টানছে, দোনাতোতা যতটা টানছে, আনা মারিয়াও ততটাই টানছে। আনা মারিয়া শুধু বড় বোন ছিল না ম্যারাডোনার জন্য, আনা মারিয়া ছিলেন তার মায়ের মতো একটা বড় বোন। ওই কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতেন। ফলে আনা মারিয়া আর ম্যারাডোনা তার ভাই বোনদের ব্যাপারে সবার ব্যাপারে খুব সিরিয়াস। সবার আলটিমেট একটা সময় পর্যন্ত সংসার চলছে ম্যারাডোনার আয়ে। মানে ম্যারাডোনা যখন পয়সা পাওয়াতে শুরু করছেন, তার ভাই বোন কাউরে আর অভাবে তো থাকতেই দেন নাই, স্বাচ্ছন্দ্যে রাখছেন, বিলাসে রাখছেন। তবে সব ভাই বোন আর আনা মারিয়ার সঙ্গে দিয়েগোর সম্পর্কটা ওই কারণে একটু অন্যরকম। কারণ আনা মারিয়া তার মায়ের মতো বড় বোন। ফলে সে চিরকাল ওই জায়গাটা বোনকে দিয়ে গেছে এবং বোনের ছেলেকে, বোনের নাতিকে ওই জায়গাটা দিয়ে গেছে। এই বুড়া কিন্তু তার শেষ বেলায় এই নাতিকে পাইছিল। এই নাতিকে নিয়ে একসঙ্গে ওই নিজের উঠোনে খেলেও বেড়াতো। সে গল্প আরেকটু পরে বলতেছি। তার আগে বলি যে এই হার্নান লোপেজের নিজের পরিবারটা, ওই পরিবারটা ফুটবলের রক্তই বহন করতেছে। সেটা ওই ম্যারাডোনার কারণে। হার্নান লোপেজের বাবা দানি লোপেজও ফুটবলার ছিলেন। তিনিও আর্জেন্টিনা জুনিয়র্সেরই খেলোয়াড় ছিলেন। ওই ম্যারাডোনার ক্লাব, ম্যারাডোনা যেখান থেকে শুরু করছিলেন, ওই দানি লোপেজও ওখান থেকে শুরু করছিল। এবং মজার ব্যাপার, সেও 10 নাম্বার পড়তো, সেও বাম পায়ের খেলোয়াড় ছিল। তার সঙ্গে চেহারা দারুণ মিল ছিল তার মামার। দানি লোপেজকে অনেকেই ম্যারাডোনা বলতো।
যদিও দানি লোপেজ মানে ওই লেভেলে যেতে পারেন নাই, সেটার একটা বড় কারণ ম্যারাডোনার ছেলেরা, ভাগনারা সবাই আসলে ওই এক প্রবলেমে ভুগছে। ম্যারাডোনার ভাগনা, ম্যারাডোনার ছেলে, এরা কেউ বেশি দূর আগানোর আগেই ওই প্রেশার তাদের খাইয়ে দিছে। এই তুমি ম্যারাডোনার মতো খেলো না কেন? দানি লোপেজ একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে, "আমি একটা ভালো গোল করলে সবাই বলতো এটা তো স্বাভাবিক। ম্যারাডোনার ফ্যামিলি থেকে তো এরকম গোল আসবেই।" যেদিনই একটু খারাপ খেলতাম সেদিনই বলতো যে, "এই তোরে কি ম্যারাডোনার বোন দত্তক নিছিল নাকি? তোরে তো দেখে মনে হয় না ম্যারাডোনার রক্ত আছে তোর গায়ে।" তো ম্যারাডোনার আত্মীয় হওয়া আসলে খুব কঠিন। বিশেষত ম্যারাডোনার বংশধর কোনো না কোনোভাবে রক্ত বহনকারী এটা হলেই ওই চাপটা নিতে হয়। দানি ম্যারাডোনাও আসলে খানিকটা ওই কারণে ভাগ্নেটা পারে ওঠেন নাই। কিন্তু টপ লেভেলে খেলছেন মেলাদিন। মজার ব্যাপার হচ্ছে ম্যারাডোনার জীবনের একেবারে শেষ দিকের একটা ম্যাচে দুজনে মামা ভাগ্নে একসঙ্গে খেলছেন। সেখানে বোকায় ম্যারাডোনা যখন আবার ফিরে গেলেন আর্জেন্টিনায়, তখন তো প্রায় শেষের পথে। সেই সময় বোকায় খেললেন, বোকায় গিয়ে জয়েন করলেন। আর তখন দানি ম্যারাডোনা খেলে হচ্ছে আর্জেন্টিনোসে। আর্জেন্টিনোস ভার্সাস বোকা একটা ম্যাচ হয়েছিল। ওখানে ম্যারাডোনা ফ্রি কিকে দুর্দান্ত একটা গোল করছিলেন ওই ম্যাচটার পরে। প্রতিপক্ষে খেলতে থাকা দানি ম্যারাডোনা সে গোলের পরে দৌড়ায় এসে মামারে জড়ায় ধরছে। মামার গোল দেখে সে নিজেরে সামলাইতে পারে নাই। এই দুজনের এই যে ছবিটা, এই ছবিটা দানি লোপেজ সংরক্ষণ করে রাখছেন সারা জীবন। দুজন একসঙ্গে খেলার মাঠে যেহেতু ছবিটা তুলতে পারছিলেন, তবে দানি লোপেজের ফুটবলটা একদম ম্যারাডোনার হাতেই তৈরি। সেটা দানি লোপেজ বহু সাক্ষাৎকারে বলছেন। ওনাকে দানি ম্যারাডোনা লেখা হতো ওনার নামটা। কারণ আর্জেন্টিনার সিস্টেমে কিন্তু স্প্যানিশ সিস্টেমে মায়ের দিকের নামটাও পদবী হিসাবে সঙ্গে আসে। সেই জন্য দানি লোপেজের নাম দানি ম্যারাডোনা লেখা হতো। তো আমরা দানি লোপেজ বলতেছি বোঝার সুবিধার্থে। দানি লোপেজ কিন্তু ফুটবলটা পুরোটাই মামার কাছ থেকে শিখছে। মামার খুব নেওয়াটা ছিল, মামার সঙ্গে সঙ্গেই ঘুরতো। বিশেষ করে ম্যারাডোনা ইউরোপ থেকে ফেরার পরে আর্জেন্টিনায় যখন থিতু হলেন, তখন ম্যারাডোনা সার্বক্ষণিক সহচরের মতো ছিল। ম্যারাডোনা তারে ইউরোপে যখন ছিলেন তখনও তো মাঝে, মাঝে দেশে আসতেন। দানি লোপেজ বলছেন যে, "আমারে জীবনে ১ম ফ্রি কিকটাও মামা নেওয়া শিখাইছে। যে পায়ের তালুটা কোন জায়গায় রাখতে হবে, কিভাবে শটটা নিতে হবে" এবং আ অ ম্যারাডোনার যে বাড়িটা ছিল, শেষ যে বাড়িটা মানে ভালো যে বাড়িটা করছিলেন, ওই বাড়ির উঠোনে নাকি একটা প্র্যাকটিস ইয়ের মতো ছিল। প্র্যাকটিস কোর্টের মতো। ওখানে ফ্রি কিক নেওয়ার জন্য ম্যারাডোনা ফ্রি কিকটা খুব পছন্দ করতেন। এটা মেসিও বহুবার বলছে। অবসর নেওয়ার পরেও ম্যারাডোনার খুব প্রিয় কাজ ছিল ফ্রি কিক নেওয়া। মেসি যে ফ্রি কিকে এত সুন্দর হয়েছে সেটার কিন্তু একটা বড় কারণ ওই যে ১০ এ মেসি ম্যারাডোনার ওই সম্পর্কটা, ওই সময়টা। কারণ সে ওই মেসিকে খুব ফ্রি কিক নেওয়ানোর চেষ্টা করত। আসো ফ্রি কিক নেই। ট্রেনিং শেষ সবাই চলে গেছে। কোচ আর ওই গুরু শিষ্য দুজনে সমানে ফ্রি কিক নিচ্ছে। এবং তার ওই উঠোনে নাকি একটা কাট আউট করা ছিল ওই যাতে ওয়াল বানানো আরকি কৃত্রিম কার্ডবোর্ডের একটা ওয়াল, ওটা পার করে যাতে ফ্রি কিকে বল পোস্টে ঢুকানো যায়। এই লোক তো ফ্রি কিকের বস ছিল। তো ওই দানি ম্যারাডোনাকে ওই জিনিসটা খুব ভালো শিখাইছিল। ড্রিবলিং-টিবলিং জন্মগতভাবেই পাইছিল মামার কাছ থেকে। ফুটবলের বেসিকটা ওখান থেকে শেখা। কিন্তু বড় গ্রাউন্ড ব্রেক করতে পারে নাই। তবে তার ছেলে এখন গ্রাউন্ড ব্রেক করার জায়গায়। হার্নান লোপেজ। হার্নানের নামের সঙ্গে আর ম্যারাডোনার যায় না। কারণ তার মা-বাবা কারোর আ নামের ১ম পদবী ম্যারাডোনার না। ফলে দুর্ভাগ্যচক্রে আমরা বলতে পারতেছি না হার্নান ম্যারাডোনা। তবে নামের শেষে ম্যারাডোনা থাক বা না থাক ম্যারাডোনার রক্ত তো, এবং ম্যারাডোনা এই বাচ্চাকে পাইছেন ছোটবেলায়। খুব লম্বা সময়ের জন্য পান নাই। এই বাচ্চাটা যখন ফুটবল ক্যারিয়ার শুরু করছে ততদিনে ম্যারাডোনা প্রায় বিছানায় চলে গেছেন। ওর অভিষেক সিজনটার সময় পর্যন্ত ম্যারাডোনা অ্যাক্টিভ। ম্যারাডোনা তখন মেক্সিকোতে ছোট্ট একটা দলের কোচিং করান। সেই সময়টায় এই ছেলে ১ম রিভার প্লেটের হয়ে ম্যাচ খেলতে নামলো। তার আগে এই ছেলেটা কার্যত থাকতো ম্যারাডোনার বাসায়। ওই বাবা যেত সপ্তাহে ২ দিন, আর ও তো বাচ্চা মানুষ, ও দাদুর পেছন থাকতো। আপনি ওর ছোটবেলার প্রচুর ছবি দেখবেন, ওই দাদুর কোলে পিঠে ঘুরে বেড়াচ্ছে। দাদুর সঙ্গে দুষ্টামি করতেছে। দাদুর সঙ্গে সন্ধ্যা হলেই বারবিকিউ করব। দাদুর সঙ্গে খুব বায়না ধরা। ওর কাছে ম্যারাডোনা ওই ভিন গ্রহের কেউ না। ওর কাছে ম্যারাডোনা খুব প্রিয় দাদু। ম্যারাডোনার কাছ থেকে ওরও ওই ম্যারাডোনা সে বিশেষ করে ওই আর্জেন্টিনোসের মাঠে ম্যারাডোনা তো মাঝে বেশ কিছুদিন বেকারও ছিলেন। ওই মেক্সিকোর ওই ক্লাবটায় আসার আগে আরেকটা ক্লাবে কিছুদিন আর্জেন্টিনায় চাকরি যাওয়ার পরে মেলা দিন তেমন ভালো কোনো চাকরি পান নাই।
অসুস্থও ছিলেন বেশ কিছুদিন। তখন ওই ভাগ্নের খেলা দেখে বেড়াইতেন। ভাগ্নের খেলা, তারপরে অন্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যারা যেখানে খেলে তাদের খেলা দেখতেন। আর হচ্ছে বোকার ভিআইপি বক্সে গিয়ে বসে থাকতেন। আর আর্জেন্টিনা জুনিয়র্সেরও ভিআইপি বক্সে বসে থাকতেন। আর্জেন্টিনা জুনিয়র্সের মাঝে, মাঝে প্র্যাকটিসের সময় যে বাচ্চারা প্র্যাকটিস করতেছে, ফুটবলাররা উনি ওই মাঠের পাশে ঘাসের উপর বসে থাকতেন। তখন দেখা যেত যে দানি খেলতেছে, দানির ছেলে আর উনি ওই বল নিয়ে মজা করতেছেন। কে কতক্ষণ মাথায় রাখতে পারে, এরকম কিছু ভিডিও টিওয়াইসির কাছে আছে। টিওয়াইসির ওই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারলাম না জানেন? খুব ইচ্ছা হলো ওগুলো ওই যে পয়সা দিয়ে দেখতে হয়। পয়সা না দিলে দেখতে দেয় না। যে ওরা ওখানে লিখছে যে এখানে কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে ওই হার্নান আর ম্যারাডোনা বল নিয়ে খুনসুটি করতেছে। তখন হার্নান এক্কেবারে বাচ্চাটা, এক্কেবারে বাচ্চাটা। ওই সময়টার কথা বলতে গিয়ে দানি লোপেজ একটা ইন্টারভিউতে বলতেছেন যে, "মামা কবে খেলা দেখতে আসবে, কবে প্র্যাকটিসে দেখতে আসবে কিছু বুঝতাম না। মানে বোঝা যেত না।" ফলে কি হতো? দেখা যেত যে আগের দিন আমারে ফোন করছি বা বাসায় গিয়ে বলে আসছি, "কালকে একটা বড় ম্যাচ আছে, খেলা দেখতে আইসো।" সে আসলো না। আবার অগুরুত্বপূর্ণ একটা ম্যাচ, মামার কাজ আছে জানতাম মামা আসবে না। হঠাৎ করে হাফ টাইমে শুনি মামা বক্সে বসা আছে। মামা খুব অনিশ্চিত ক্যারেক্টার ছিল ওই সময়। ফলে আ মানে আমরা বুঝে উঠতে পারতাম না যে কোনটুকু সময় পায়, কোনটুকু সময় পায় না। তবে হার্নান খুব পেত। ওই টাইমটায় হার্নান তার সঙ্গে, সঙ্গেই থাকতো। হান্নানকে উনি কখনো মাঠে খেলতে দেখেন নাই। মানে একাডেমিতে খেলতে দেখছেন। ওই রিভার প্লেটের একাডেমিতে, ও না, কখনো রিভার প্লেটের একাডেমিতেও খেলতে দেখতে যান নাই। উনি রিভার প্লেটের নাম সহ্য করতে পারতেন না। এ নিয়ে হান্নানের সঙ্গে তার একটা মজা আছে জানেন? হান্নান ওই একাডেমির বিভিন্ন ভিডিও ফুটেজ পাঠাতো দাদুরে। ওই WhatsApp এ পাঠাতো। সম্ভবত WhatsApp এই বা কোনো সোশ্যাল মিডিয়ায় পাঠাতো। উনি খুব রাগ করতেন। "এই তুই আমাকে ভিডিও পাঠালে অবশ্যই ওটা থেকে রিভারের নাম করে দিবি, মুছে দিবি।" রিভার প্লেট পুরোটা বলতও না। রিভার প্লেট তো ২ চোখে আ দেখতে পারত না এবং রিভার প্লেটের নামও সহ্য করতে পারত না। এটা কিন্তু আর্জেন্টাইনদের কাছে এগুলো কিন্তু ফান না। আমার আপনার কাছে আবাহনী মোহামেডান যেরকম রোমান্টিসিজম এর ব্যাপার, ওদের কাছে এটা জীবন মরণের ব্যাপার। সে ওই রিভার প্লেটের লোগোওয়ালা ভিডিও দেখতে হবে বলে হান্নানের উপরে খুব বিরক্ত ছিল। বলত, "তোরা এগুলা পারিস নাই যে লোগো ফেলে দিয়ে আমার ভিডিওগুলা পাঠাবি। তাহলে তোর ভিডিওটা আমি একটু শান্তি নিয়ে দেখতে পারি।" তবে খুব খুশি হতো। প্রত্যেকটা ভিডিও দেখে নাকি আবার প্রতিক্রিয়া পাঠাতো। হান্নানকে বলতো যে, "তুই এই জিনিসটা এভাবে কর।" হান্নান একটা জিনিস বলে যে, দাদু তাকে একটা জিনিস প্রায় বলতো, "তোর জীবনে কিন্তু সুযোগ একবার আসবে। মাথায় রাখিস আমারও জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ একবার করে আসে। সুযোগটা কিভাবে কাজে লাগাবি সেটা হচ্ছে বিষয়। তা না হলে গ্রেট আর সাধারণ মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। গ্রেটরা সুযোগটা কাজে লাগায় আর সাধারণ মানুষ লাগায় না। অবশ্য গ্রেটরা একটু সাধারণ করেই ভাবে ব্যাপারটা।" ওই রিভার প্লেটের কারণে এ লোকটার নাতির খেলা কখনো মাঠে গিয়ে দেখা হয় নাই। তবে নাতির অভিষেক ম্যাচটা দেখছিলেন। ভিডিও পুরোটা দেখছিলেন। তখন উনি মেক্সিকোতে দানি লোপেজ উনার সঙ্গে। উনি যখন আবার ওই শেষে একেবারে করোনায় পড়ে যাওয়ার আগ মুহূর্তে উনি ওই যে ২ টো ক্লাবে কোচিং করালেন। মেক্সিকোর একটা ক্লাবে, তারপরে আরেকটা ক্লাবে। তখন দানি লোপেজকে সঙ্গে নিয়ে নিয়েছিলেন। তখন ইনফ্যাক্ট ওনার ওই ব্যক্তিগত কাজকর্ম একা, একা করাটাও একটু কঠিন। শেষ দিকে অসুস্থ হচ্ছিলেন অনেকদিন ধরে। আমরা হয়তো দূর থেকে টের পাচ্ছিলাম না। কিন্তু দানি লোপেজের একটা ইন্টারভিউ দেখতেছিলাম। ওটাতে দানি লোপেজ বলতেছিলেন যে মামা কিন্তু শেষ দিকে যখন মেক্সিকোতে কোচিং করাচ্ছে, তখন ও পুরোপুরি শারীরিকভাবে সুস্থ না। ফলে দানি লোপেজকে সঙ্গে থাকতে হতো। দুর্ভাগ্যচক্রে দানি লোপেজ তখন কেবল ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করছেন, কোচিং করছেন। ফলে ডাগ আউটে মামার সঙ্গে থাকতে পারতেন না। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নথিভুক্ত করা হতো, পিএ হিসাবে থাকতেন। ওই ম্যাচের টাইমটা সঙ্গে থাকতে পারতেন না। পরে দানি লোপেজ খুব দ্রুত আ বা বা কোর্স কমপ্লিট করেন। কিন্তু যতদিনে কোর্স কমপ্লিট করছেন ততদিনে মামার আর বিছানা থেকে ওঠার শক্তি নাই। করোনা শুরু হয়ে গেছে, মামা বাসা থেকে বেরোন নাই। কিন্তু ওই বছরটায় যখন আ দানি লোপেজ আর মেক্সিকোতে, ম্যারাডোনা মেক্সিকোতে, মেক্সিকোর ওই টিমটাতে কোচিং করাচ্ছেন। একদিন ম্যারাডোনা মাসাজ করাচ্ছিলেন লকার রুমের পেছনে, দানি লোপেজ পাশেই বসেছিল। মামার কিছু যদি লাগে-টাগে আর মোবাইলে রিভার প্লেটের খেলা দেখতেছিল। রিভার প্লেটের ঐদিন অভিষেক হবে হার্নানের। হার্নানের অভিষেক হলো, অভিষেক ম্যাচে হার্নান একটা গোল করল। ওইটা সঙ্গে, সঙ্গে সে গিয়ে ম্যারাডোনা বুট হয়ে পিঠে ম্যাসাজ করাচ্ছিলেন। গিয়ে বলছে যে, "মামা হার্নান গোল করছে অভিষেক ম্যাচে।"
ওখান থেকে ওই অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় উঠে দানি লোপেজের জড়ায় ধরছে, ধরে বলছে যে পুরো ভিডিওটা দেখাও, পুরো ভিডিওটা দেখবো। ওই অবস্থায় সে আর ফ্রেশ ট্রেশ হওয়া না, পুরোটা ভিডিও দেখছে। তখন আর রিভার প্লেটের লোগোতে সমস্যা হয় নাই। নাতি হলে মানুষ অনেক কিছু বলে যায়, নাতির খেলা বলে কথা। ওই সময় নাকি দানি লোপেজকে বলছিলেন যে ওরে আমি একটা ক্লাবে নিয়ে দিব। ম্যারাডোনা একটা ইউরোপিয়ান ক্লাবের মালিকানার সঙ্গে যুক্ত হয়েছিলেন ওই সময়টায়। ম্যারাডোনা চাইছিলেন নাতিটাকে ওই বয়সে ইউরোপে নিয়ে যেতে, বা উনি বলছিলেন যে আমি কোনো একটা ক্লাবে, বড় ক্লাবে বলে দিব না, সেই ক্লাবের একাডেমিতে যাক বা বি দলে খেলুক। কিন্তু নানা কারণে হয়ে ওঠে নাই। কারণ সময়টা খুব, ওই সময়টা একটা বিধ্বস্ত সময় গেছে। 2019 সালে হার্নানের অভিষেক হলো, 2019 সালে করোনা আসলো, 2019 সালে ম্যারাডোনা অসুস্থ এবং বন্দী হয়ে গেলেন। ম্যারাডোনার সঙ্গে এরপরে আর হার্নান বা দানি লোপেজ দেখাও করতে পারেন না জীবদ্দশায়। করোনার আগে থেকেই তো শরীরটা ভেঙে যাওয়া শুরু করলো। ওই সময় সম্ভবত হার্টের সমস্যাও ধরা পড়লো। ডাক্তাররা বলল যে একদম আইসোলেশন, বাড়ি থেকে বেরোনো যাবে না। দানি লোপেজই সেই মানুষ যে শেষবারের মতো বাড়ি পৌঁছায় দিয়ে আসছিল মামাকে। তারপর থেকে খুব মানে ঘনিষ্ঠ ওই মেয়েরা, জিয়ান্নিনার মতো দু একজন ছাড়া তার সঙ্গে আর কারোর তেমন দেখা হয় নাই মৃত্যুর আগে। আর মৃত্যুটা তো হচ্ছে একেবারে নিঃসঙ্গ। শেষ ১ বছর তো কেউ তাকে আ মানে কি বলবো দেখতেই পায় নাই। ২০২১ না ২০ এ মারা গেল। এই টাইমটা তো কি বলি, ওই সময় তো জিয়ান্নিনাও দেখা করতে পারত না। আইসোলেশন এর কারণে। আর শেষ দিকে তো কি হয়েছে জানেন, সেটা নিয়ে আমি পুরো একটা কনটেন্ট করছি। যে কি বিষময় মৃত্যু, অসম্ভব যন্ত্রণার মৃত্যু হয়েছে, একাকী নিঃসঙ্গ একটা মৃত্যু হচ্ছে। দানি লোপেজ তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েও, ভাগ্নে হয়েও কাছে যেতে পারে নাই। মেয়েরা তো অত কাছে থাকতেন না, তারাও চেষ্টা করছেন কিন্তু কাছে যেতে পারেন নাই। শেষ পর্যন্ত খুব অসহায় একটা মৃত্যু হয়েছে। হার্নানও শেষ দেখাটা করতে পারে নাই। কিন্তু হার্নান ওই অভিষেকের পর দাদু দেশে ফিরলে, দাদু আর বাবা দেশে ফিরলে দেখা করছিল, খুব খুনসুটি করছিল এবং ম্যারাডোনা খুব বলছিলেন যে তুই একমাত্র আমার নাম রাখতে পারবি, তুই কিন্তু ইয়েতে খেলবি, ন্যাশনাল টিমে খেলবি, তুই ১০ নাম্বার হয়ে খেলবি, তুই ওই পজিশনটা খেলবি, তুই কেন খেলবি না, সব পারবি, এই তো তুই বুটের লেস বাদিস না। ও হান্নান পরে এক ইন্টারভিউতে বলতেছিলেন যে আমি বাদতাম না দাদুরে দেখে, কিন্তু দাদু যে এটা নোটিশ করছেন এটা কখনো কল্পনা করতে পারেন নাই। তো উনি বলতেছিলেন তুই তো ঠিকই বুটের লেস বাদিস না আমার মতো, তার মানে তুই ম্যারাডোনা হবি। ও উনি তো আবেগী মানুষ ছিলেন, সামান্যতে ওই বিন্দুতে সিন্ধু দেখতেন। ফলে হার্নান ওকে কতটুকু উনি বুঝছেন ওই সময়, কতটুকু বা জহুরির চোখ হয়তো বুঝছেনও, কে জানে। উনি তাকে আর্জেন্টিনা দলে দেখতে চাইতেন। কিন্তু সেটা তো আর কিছুই হয়ে ওঠে নাই। হার্নান সেই যে গতিটা, ওই গতিটা ধরে রাখতে পারে নাই। গত ৬-৭ বছরে সে তার গতিটা ধরে রাখতে পারে নাই। বিশেষত রিভার প্লেট ফার্স্ট টিমে ১ম সিজনটা খুব ভালো খেললো। তারপরের সিজনে ওকে লোনে দেওয়া হলো ক্রুজ টিমে বোধহয়। ওখানেই তার একটা পতন হলো। ২-৩ সিজনের জন্য একটা খারাপ অবস্থা হলো। পরে এবছর না সে ব্যাক করলো আবার ইয়েতে, আর্জেন্টিনা জুনিয়র্সে, এবং এবছর সে তার তুঙ্গ ফর্মে চলে আসে। বয়সটা একটু বেশি হয়ে গেছে আর্জেন্টিনার পরিচিতদের তুলনায়। কারণ তার কম্পিটিটররা অলরেডি সবাই তার বয়সী এবং তারা গ্রাউন্ড ব্রেক করে ফেলছে। ওই বললাম নিকো পাসদের কথা, আলমাদাদের কথা, তাদের বয়স, তার বয়সী যারা, তারা অলরেডি গ্রাউন্ড ব্রেক করে ফেলছে। কিন্তু এইটা না আসলে খুব বিরাট কোনো প্রতিবন্ধকতাও না। কারণ আমরা তো দেখলাম এই যে ম্যানুয়েল নামে যে ছেলেটা, যে স্ট্রাইকারটা এবার খেললো আর্জেন্টিনার লিগ থেকে, সরাসরি তো স্কালোনি তাকে নিয়ে নিলেন থার্ড স্ট্রাইকার হিসেবে, এবং অভিষেকও তো হয়ে গেল, বিশ্বকাপে ম্যাচও খেললো। ফলে ভেতরে যদি আগুন থাকে, ভেতরে যদি ওই ক্ষমতা থাকে, এই সিজনটা যদি দুর্দান্ত কাটায়, কে জানে যে এই নিকোপাসদের সঙ্গে লড়াই করে হয়তো হারনানি জায়গাটা করে নেবে। যাই হোক, আমি এখনই উচ্চাশা দেখাচ্ছি না, উচ্চাশা আপনাদের শোনাচ্ছিও না। আমার মনে হয় তাকে বহু বড় কাকতা অলৌকিক পারফরমেন্স করতে হবে যদি আসলেই স্কালনের মন গলাইতে হয় তার। যদি সে সেটা পারে তাহলে কিন্তু ম্যারাডোনার আত্মার জন্য বিরাট একটা শান্তির ব্যাপার হবে। কারণ এই লোকটার বহু উত্তরসূরি আত্মীয় স্বজন তো কম না, ৮টা ভাই বোন, নিজের এক গাদা সন্তান, কিন্তু কেউই না শেষ পর্যন্ত গ্রাউন্ড ব্রেক করতে পারলো না। ওই ডিয়েগো জুনিয়র, তার প্রথম বয়সের যে সন্তান, সে তো নামের চাপে ইতালিতে ভেঙে গেল। ওই ছেলেটা শেষ পর্যন্ত নাম রেখে ফেলছিল, নিজের নামের থেকে ম্যারাডোনা অংশ বাদ দিয়ে দিছিল।
প্রথমত তো সে তার জীবনের বড় একটা সময় স্বীকৃতিই পেল না ম্যারাডোনার কাছ থেকে, পরে স্বীকৃতি পেল ততদিনে ফুটবল ক্যারিয়ার শেষ। ডিয়েগো ম্যারাডোনা জুনিয়র যতদিন লিখতো সবাই ওই খুব প্রেশার দিত। ওই অনেক ইতালিয়ান বিশেষজ্ঞই বলছেন যে ওর মতো ফুটবল বুদ্ধিওয়ালা খেলোয়াড় খুব কম, কিন্তু ওই যে ম্যারাডোনার নামের চাপের কারণে ও আগাইতে পারে নাই। আবার ধরেন ইয়েরা ওনার আর যে ভাগ্নে টাগ্নে ফুটবলে ট্রাই করছে, ফুটবলে সবাই লাখ ট্রাই করছে, ওনার ওনার দুই ভাইও করছে, কেউই ওই লেভেলটা ভাঙতে পারে নাই, ন্যাশনাল লেভেলে আসতে পারে নাই কেউ। এখন সম্ভাবনা টিকে আছে এই দুই নাতি, একটা হচ্ছে বড় বোনের নাতি এই হার্নান, আরেকটা হচ্ছে নিজের সরাসরি নাতি বেঞ্জামিন, মানে জিয়ান্নিনার ছেলে, আরো ভালো পরিচয় দিলে আগুয়েরোর ছেলে। যদিও এখন আগুয়েরোর সঙ্গে জিয়ান্নিনার আর সম্পর্ক নাই, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তারপরেও ওটা তো দুই রক্তই বহন করে। আবার তাদের গডফাদার হচ্ছে, বেঞ্জামিনের গডফাদার হচ্ছে মেসি। কিন্তু খুব যে বিরাট সম্ভাবনা তাও বলবো না, আবার একেবারেই নাই তাও বলবো না। 17 বছর বয়স, ইন্ডিপেন্ডিয়েন্টের একাডেমিতে খেলতেছে। খুব চিল্লাপাল্লা তাকে নিয়ে করার মতো কিছু হয় নাই, কিন্তু কে জানে হঠাৎ করে ম্যারাডোনা হয়ে যেতে পারে। আর একটা আছে, এর কথা আমরা সবাই ভুলে যাই, ডিয়েগো ফার্নান্দো ম্যারাডোনা। ম্যারাডোনার কিন্তু একটি অত্যন্ত বালক পুত্র এখন পৃথিবীতে আছে, বয়স মাত্র 13 বছর। এটা ম্যারাডোনার শেষ বেলার সন্তান। ম্যারাডোনার একেবারে শেষ এক স্ত্রী ছিলেন, ওই স্ত্রীর সন্তান এই ছেলেটাও ম্যারাডোনাকে সেভাবে পায় নাই। এই ছেলেটার বয়স যখন 7 বা 8, সে সময় তো মনে হয় ম্যারাডোনা মারাই গেলেন, মানে সে বাবাকে সেভাবে পাই নাই। এই ছেলেটা ফুটবল খেলে, কিন্তু আমার চেহারা টেহারা দেখে যা মনে হলো যে ফুটবলার সুলভ না। তারপর কে জানে হঠাৎ করে বদলে গিয়ে হতে পারে, কিন্তু সেগুলো দূর পরাহত ব্যাপার। এই বেঞ্জামিন বা ফার্নান্দো, মানে ওনার আরেক নাতি, ওনার আপন নাতি বা সন্তান ছোটটা, এরা যদি কেউ গ্রাউন্ড ব্রেক করতে পারে, আপাতত বাজিটা হার্নানের ওপরে। ম্যারাডোনার পরিবার থেকে ম্যারাডোনার রক্ত নিয়ে টপ লেভেলে আসার আপাতত ভরসা, শেষ ভরসা হার্নান। শেষ ভরসা তো বলা যায় না, এদের পরের প্রজন্ম, তারও পরের প্রজন্ম, কোনো না কোনো প্রজন্ম থেকে আরেকটা ম্যারাডোনা চলেই আসতে পারে। কিন্তু একটা জায়গায় হার্নান তার সবগুলো কাকার তুলনায়, মানে ম্যারাডোনার যারা ছেলে, তার যে কারো তুলনায় একটু আগানো। দেখেন নিয়তির কি ইয়ে, ম্যারাডোনার যে দুটি ছেলে, একটা দিয়েগো ম্যারাডোনা জুনিয়র যেটা বড় ছেলে, আরেকটা এই বাচ্চাটা, দুটো ছেলে কেউ কিন্তু সেভাবে বাবাকে পেল না। ডিয়েগো ম্যারাডোনা জুনিয়র ইতালিতে পড়েছিল, স্বীকৃতিই পাইছে যৌবন পার হয়ে যাওয়ার পরে। তারপরে অবশ্য বাবার সঙ্গে খুব ঘনিষ্ঠতা হয়েছিল। এখন সে ফুটবল বিশেষজ্ঞ হিসাবে কাজ করে, এবং অত্যন্ত শার্প একজন বিশেষজ্ঞ, খুব শার্প, বাবার মতো উল্টাপাল্টা বলে না, খুব শার্প। আর এই যে বাবার মৃত্যুর যে মামলাটা, এটা পুরো ফ্যামিলির হয়ে ওই দেখভাল করতেছে, ওই চেষ্টা করতেছে বাবার এটাতে যদি কোনো রহস্য থাকে সেটা উদ্ঘাটনের জন্য যে আইনি লড়াই, সেটা এখন কিন্তু ফ্যামিলির সম্পর্ক খুব ভালো। এই ফার্নান্দো ম্যারাডোনার ইয়েতে ইনস্টায় গেলে দেখবেন যে ওরা ফুল ফ্যামিলি মিলে একটা স্টেটমেন্ট দিছে, সেখানে ম্যারাডোনার উত্তরাধিকারী কারা সেটা একদম একটা লিস্ট করে দেওয়া আছে। তার মধ্যে ওরা সবাই আর কি ওই সম্পর্কটা রেখে চলতেছে। জিয়ান্নিনারা 3 বোন, ডিয়েগো ম্যারাডোনা জুনিয়র, আর এই ফেডেরিকো ম্যারাডোনা, 3 ফ্যামিলি, 3 স্ত্রীর 3 যে সন্তানরা, তারা নিজেদের ভিতরে সুসম্পর্ক রেখে চলতেছে। ও এটা একটা ভালো কথা। কিন্তু এদের ওই দুর্ভাগ্যটা রয়ে গেল, যে এই দুটি সন্তানের কেউ বাবাকে ওভাবে পায় নাই। এই জায়গাটায় হার্নানকে তারা ঈর্ষা করতে পারে, যে হার্নান নাতি হলেও, দূর সম্পর্কের নাতি, বোনের নাতি, তারপরেও হার্নান খুব ভালোভাবে ম্যারাডোনার ওই স্নেহটা পাইছে। সবচেয়ে বেশি পাচ্ছেন দানি লোপেস, বাগনেটা। যাই হোক, এখন হার্নানের দায়িত্ব হচ্ছে, যেহেতু সে স্নেহটা বেশি পাইছে, তার দায়িত্ব হচ্ছে ওই জায়গাটারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। যদি যেতে পারে, আমরা যারা ম্যারাডোনাকে ঈশ্বর মেনে ফুটবল দেখে যাচ্ছি, দেখা শুরু করছিলাম, তাদের জন্য একটা বিরাট প্রাপ্তি হবে। না হলেই বাকি। আমি এই যে হার্নানের কোচ পেয়ে গেলাম, এখন ইয়ের খেলাটা, আর্জেন্টিনা জুনিয়র্সের খেলাটা রেগুলার দেখবো, অ্যাটলিস্ট ওরে ওইটুকু দেখলেই তো একটু শান্তি লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।